এই নদীর এই পারে যেমন রয়েছে মানে বাঁ দিকে যেমন রয়েছে হচ্ছে ভারতবর্ষ, ভারতীয় সেনাবাহিনীর পোস্ট, ডান দিকে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর পোস্ট। বলছে এই জায়গায় এসে যাই করো, ড্রোন উড়িও না, তাহলে এখনই ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যাবে। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের একদম সীমান্তে এসে পাকিস্তানের বাংকার, পাকিস্তানের ঘরবাড়ি ঠিক কীরকম দেখতে লাগে অন্তত এই জায়গায় এসে। ভারত আর পাকিস্তান, ক্রিকেট ফিল্ড হোক কিংবা ব্যাটেল ফিল্ড, আমাদের উত্তেজনা সবসময় টানটান। লাদাখ ভ্রমণের তৃতীয় দিনটা ছিল আমাদের কাছে এমনই কিছু অভিজ্ঞতার, যেখানে খুব কাছ থেকেই দেখা সৌভাগ্য হয়েছিল প্রতিবেশী দেশ পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল বা দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা। এমনটা সচরাচর ভারতবর্ষের খুব কম জায়গাতেই দেখা যায়। আর সেই সঙ্গে যে কারণে এবারে লাদাখে আসা, সেই অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল দেখতে পৌঁছে গেছিলাম লাদাখের একটা গ্রাম গাঁড়কোণে। সিন্ধু নদের তীরে এই গ্রামে কাটানো কিছু মুহূর্ত হয়তো কোনোদিনই ভুলতে পারবে না টিম ট্রাভেল উইথ কৌশিকের 40 জন দর্শক। আর পরের বছর যারা লাদাখের অ্যাপ্রিকট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আসবো, মনে মনে এইরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আজকের পর্বটা তাদের কাছে সব থেকে বেশি ইনফরমেটিভ। শুরুতেই একটা লাইক কিংবা শেয়ারের আশা রেখে শুরু করছি আজকের গল্প 22শে এপ্রিলের সকালে লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর কার্গিল থেকে। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আমাদের লাদাখ সিরিজের তৃতীয় পর্বে আজ হচ্ছে 22 এপ্রিল 2026, আর এখন সময় সকাল 9:44। আজকের দিনটা হচ্ছে অন্তত আমার কাছে বা আমাদের টিম তাদের কাছে স্পেশাল, কারণ যে উদ্দেশ্যে এবারে লাদাখে আসা, সেই অ্যাপ্রিকট দেখার কিন্তু আজকে হচ্ছে দিন। এবং আজকে সেই জায়গায় আমরা যাব যেখানে আমরা অ্যাপ্রিকট ফুল দেখতে পাবো এবং আরও অনেক কিছুর সাথে আপনাদের পরিচয় করাবো। আপাতত ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টের আইটেম হিসাবে রয়েছে দুধ কর্নফ্লেক্স, চা রয়েছে, এখানে কফি রয়েছে, পোহা, ওটস, দই, মিক্স পরোটা, বাটার জ্যাম টোস্ট, আচার, ফ্রুটস যা পড়ে রয়েছে হয়ে যাবে আমাদের। এই হচ্ছে বয়েলড এগ, ব্যাস এই যা আছে আমি বলবো যথেষ্ট। আর এখানে সব খাবারই কিন্তু হচ্ছে বুফে সিস্টেম। আপনি 3টে জায়গায় 4টে, 4টে জায়গায় 5টা কিংবা 10টা ডিমও খেতে পারেন যদি আপনার সহ্য হয় পাকস্থলীতে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে সকাল 10:15 নাগাদ আমরা রওনা দিলাম কার্গিল থেকে আমাদের পরবর্তী সাইট সিং এর উদ্দেশ্যে। গতকাল এই গাড়িটা করে সুরু ভ্যালি গিয়েছিলাম, আপনারা যারা ভ্লগ দেখেছেন তারা জানেন, মানে লাদাখ এপিসোড 2। আর আজকে গাড়ি করে যাচ্ছি, শুধু গাড়ির চালক সে বদল হয়েছে, কালকে একজন ছিল আজকে অন্যজন রয়েছে। আমাদের প্রথম গন্তব্য আজকে সেটা হচ্ছে হুন্ডারমান ভিলেজ। ভারতবর্ষের শেষ গ্রামই হচ্ছে, মানে এদিক থেকে ভারতবর্ষের শেষ গ্রাম হচ্ছে হুন্ডারমান, সেটাকে আমরা দেখব। তারপর আমরা ওখান থেকে যাব হচ্ছে আরিয়ান ভিলেজ, মানে অ্যাপ্রিকট দেখতে। সবাই যখন আসে অ্যাপ্রিকট দেখতে, তার মনে হয় যে অ্যাপ্রিকটের সাথে সাথে কিন্তু এই আশেপাশে জায়গাগুলো আছে, যেমন কালকে গেছিলাম সুরু ভ্যালি, আজ যাচ্ছি হুন্ডারমান ভিলেজ, এগুলো কিন্তু আপনাদের আইটেনারিতে মানে অ্যাড করা উচিত, কারণ আপনি এখানে দেখুন বারবার আসবেন না। কাজেই যতটা সম্ভব সময় দিয়ে জায়গাগুলো দেখে নেওয়া। এই জন্য কিন্তু আমাদের ট্রিপ হয়ে গেছে 12 রাত্রি 13 দিন। আমরা কিন্তু কার্গিলে রয়েছি 3 রাত্রি। সুরু নদীকে পাশে নিয়ে শুরু হলো আমাদের পথ চলা কার্গিল থেকে হুন্ডারমান গ্রামের উদ্দেশ্যে। যদিও কার্গিল শহর থেকে আমাদের হোটেল বেশ খানিকটা দূরেই ছিল, শহুরে কোলাহল কিংবা ঘিঞ্জি পরিবেশ থেকে দূরে থাকতেই হোটেল লোকেশন দূরে সিলেক্ট করা হয়েছিল। না হলে কার্গিল শহরে অনেক ধরনের হোটেলই রয়েছে যা সব ধরনের মানুষের বাজেট ফ্রেন্ডলি। আমাদের যাত্রাপথে একটা ছোট্ট জায়গা যার নাম হচ্ছে বাড়ু। বাড়ুতেও কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, ছোটোখাটো হোটেল রয়েছে। এটা কিন্তু কার্গিল ডিস্ট্রিক্টেই পড়ে। এটা হচ্ছে মহিলা পুলিশ থানা কার্গিল। এখানে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও রয়েছে। এখানে ট্রেন্ডসও রয়েছে, ট্রেন্ডস। ভালো মার্কেট, হুন্ডার শোরুমও রয়েছে। গাড়ির শোরুম থেকে শুরু করে শপিং মল সব এখানে রয়েছে। বড় জায়গাটা বেশ। বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত জায়গার বাস ছাড়ে। মিনি বাস কিংবা ভলভো বাস এখান থেকে ছাড়ে, শাটল গাড়িও এখান থেকে পাওয়া যায়। আর এইদিকে রয়েছে কার্গিলের ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ড কার্গিল, কত বড় জায়গা। সোনমার্গ পেরিয়ে আসার পর বড় যদি কোনো জায়গা হয় মাঝপথে, সেটা হচ্ছে কার্গিল। তারপরে হচ্ছে লে। এই জন্য যারা রোড ট্রিপ করে, যে জার্নি শুরু হবে শ্রীনগর থেকে, তাদের কিন্তু ফার্স্ট নাইট স্টে, প্রথম রাত্রিবাস কিন্তু কার্গিলেই হয়। তারপরে আবার তারা লেতে গিয়ে নাইট স্টে করে। যারা শেয়ারিংয়ে সোলো ট্রাভেল প্ল্যান করছেন তাদের জন্য বলি, শ্রীনগর থেকে শেয়ার গাড়িতে আপনারা কার্গিল চলে আসতে পারবেন। কার্গিলে আসার পর আপনারা বাজেট হোটেলেও পাবেন। তারপর কার্গিল করে শেয়ার গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যাবেন লেতে। কার্গিল শহর পার করতেই রাস্তা দুদিকে ভাগ হয়ে গেল। একটা রাস্তা গেল শ্রীনগরের দিকে, আর আমরা নিলাম পাহাড়ি রাস্তা হুন্ডারমান গ্রামের দিকে। এই পথে সৌন্দর্য এক কথায় অসাধারণ। রাস্তার একদিকে অ্যাপ্রিকট ভ্যালি, আর তার পাশেই সুরু নদী
এবং সিংহ নদীর মিলিত জলধারা চলে গিয়েছে ভারতবর্ষ থেকে পাকিস্তানের পথে। আর এই যে রাস্তাটা ওই পাশ দিয়ে যাচ্ছে নদীর পাশ দিয়ে, ওটা হচ্ছে NH1, যেটা কানেক্ট করে হচ্ছে লে থেকে শ্রীনগরকে। রাস্তার বাঁ পাশে প্রচুর অ্যাপ্রিকটের গাছ রয়েছে, কোনো কোনো গাছে ফুলও রয়েছে, কি অধিকাংশ গাছের ফুল এখন ঝরে গিয়েছে। আমাদের ড্রাইভার সাহেব গল্প করেছে যে যে গ্রামটায় আমরা যাচ্ছি, যখন দেশ ভাগ হয়েছিল, ভারত পাকিস্তান সীমানা নির্ধারিত হয়েছিল, তখন কিছু মানুষ, মানে ধরুন আমার কিছু আত্মীয়, কাকা জ্যাঠা, তারা চলে গেছে ওইদিকে আর আমি চলে এসেছি এইদিকে, এরকম হয়েছে। এতই এই জায়গাটা মানে বর্ডারের কাছে, আর সেই জন্য কিন্তু এই জায়গাটা আজকে আমরা আমাদের সাইড সিনে রেখেছি। আমাদের ড্রাইভার সাহেব এও বলছিলেন যে এই পুরো পাহাড় জুড়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পোস্ট এবং বাংকার। নিচ দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে সেটাও সরাসরি পৌঁছে যায় লাইন অফ কন্ট্রোলের একদম কাছে। তাই ওই পথ শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করতে পারে, সিভিলিয়ানরা নয়। বলছে এই জায়গায় এসে যাই করো, ড্রোন উড়িও না, তাহলে এখনই ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যাবে। জায়গাটা এতটাই সেন্সিটিভ। এটা হচ্ছে হুন্ডারমান LOC ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা ওপরে রয়েছে, ওখানে সব বড় বড় জুম লেন্স রয়েছে, ওই দিয়ে সব দেখা যাচ্ছে। বাট আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছে, ও তো এখানকার লোকাল, ও সব চেনে। এবার কোন পাহাড়ে কী রয়েছে সেটা আমি আমার ক্যামেরায় আপনাদেরকে জুম করে দেখাবো, এটা একটু ধৈর্য ধরে দেখুন। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের একদম সীমান্তে এসে পাকিস্তানের বাংকার, পাকিস্তানের ঘরবাড়ি ঠিক কীরকম দেখতে লাগে অন্তত এই জায়গায় এসে। খুব ভালো মতো ভিউ পাওয়ার জন্য কয়েক ধাপ সিঁড়ি পার করে আমাদের যেতে হলো হুন্ডারমান গ্রামের LOC ভিউ পয়েন্টে, যেখান থেকে ক্যামেরা জুম করলে প্রায় পরিষ্কার আন্তর্জাতিক সীমানা কিংবা তার আশেপাশের সমস্ত দৃশ্য। এই যে রাস্তাটা চলেছে, এই রাস্তাটা কিন্তু আর্মিদের চলাচলের জন্য। এখানে একটা আর্মি ট্রাকও রয়েছে, আমি আরেকটু জুম করে দিই। এই রাস্তাটা কিন্তু হচ্ছে আর্মিদের চলাচলের জন্য, এটা কিন্তু সিভিলিয়ানরা যেতে পারবে না। এই যে হেলিপ্যাডটা রয়েছে, এটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হেলিপ্যাড। কোনো কারণে এয়ারলিফটের প্রয়োজন হলে তখন হেলিকপ্টার এখানে ল্যান্ড করে। এখানে হেলিপ্যাড করা রয়েছে। এই যে এই জায়গাটা, এই যে পোস্টটা রয়েছে একটু অস্পষ্ট, এটা কিন্তু হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর পোস্ট। এই যে গ্রামটা রয়েছে, পাহাড়ের ওপরে বাড়িঘর রয়েছে, এটা কিন্তু হচ্ছে হুন্ডারমান ভিলেজ। আমরা তো হুন্ডারমান ভিউ পয়েন্টে এসেছি, তো হুন্ডারমান যে ভিলেজ সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে ঘরবাড়ি সব রয়েছে, এখানেও কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পোস্ট রয়েছে, এখানে মোবাইলের টাওয়ারও রয়েছে। এইটা হচ্ছে হুন্ডারমান গ্রাম। এই যে এইটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বাংকার, এইটা ভারতীয় সেনাবাহিনীর বাংকার। এই মাঝখানে রয়েছে নদী, আর নদীর এই দিকটাতে রয়েছে হচ্ছে পাকিস্তান। এটা একসময় গ্রাম ছিল, গ্রামের লোকজন এখন সব চলে গেছে, এখন এগুলো পাকিস্তানিরা তাদের বাংকার হিসাবে সব ব্যবহার করে। কার্গিল শহর থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরে অবস্থিত এই হুন্ডারমান গ্রামটি ভারত পাকিস্তান সীমান্তের ইতিহাসের এক জীবন্ত দলিল। সুরু নদীর ধারে অবস্থিত এই গ্রামটি ভারত পাকিস্তান মধ্যেকার সম্পর্কের টানাপোড়েনের এক করুণ এবং বিস্ময়কর সাক্ষী। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত এই গ্রামটি পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। 1971 সালে ভারত পাকিস্তানি যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী এই গ্রামটিকে পুনরায় অধিকার করে। তখন থেকে এই গ্রামটি ভারতের অংশ। মজার ব্যাপার এটাই যে এই গ্রামের মানুষজন 1971 সালে মাত্র একটি রাতের ব্যবধানে নিজেদের নাগরিকত্ব বদলে দিয়ে দেখেছিলেন। যারা আগের দিনও পাকিস্তানি ছিলেন, পরের দিন সকালে তারা ভারতীয় নাগরিক হিসাবে পরিচিতি পান। এখান থেকে পাকিস্তানের বাঘিগ্রাম এবং পাকিস্তান সেনা চৌকিগুলো খুব কাছ থেকে দেখা যায়। গ্রামটির উঁচু অংশে পাক অধিকৃত অঞ্চলের বসতিগুলো অনেকটাই স্পষ্ট। এই গ্রামের বাসিন্দারা মূলত বালতি সম্প্রদায়ের। তাদের ঘরবাড়ি তৈরির ধরন, ভাষা এবং সংস্কৃতি লাদাখের অন্য অংশের থেকে কিছুটা হলেও আলাদা। এই চূড়াতেও একটা পোস্ট রয়েছে, কোন কোন জায়গায় যে পোস্ট রয়েছে। হুন্ডারমান ভিলেজ, আর এটা হচ্ছে হুন্ডারমান LOC ভিউ পয়েন্ট, যেখানে হুন্ডারমান দুটো গ্রাম রয়েছে, একটা আপার হুন্ডারমান, একটা লোয়ার হুন্ডারমান। ওই দিকটা হচ্ছে আপার হুন্ডারমান, আর এই দিকটা হচ্ছে লোয়ার হুন্ডারমান। নিচে দেখুন সবুজ গাছপালা রয়েছে, এটা হচ্ছে লোয়ার হুন্ডারমান। শীতকালে যখন এখানে প্রচুর বরফ পড়ে, প্রচুর ঠান্ডা হয়তো এখানে, যখন ওই ওপরটা পুরো বরফে ঢেকে যায়, তখন আপার হুন্ডারমানের গ্রামের বাসিন্দারা কিন্তু নিচে নেমে আসে। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও যারা সবসময় এই জায়গায় 24/7 ডিউটি করছে, তারা হচ্ছে ইন্ডিয়ান আর্মির সেনাবাহিনী। তাদের এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, কারণ এই জায়গা থেকে পাকিস্তান কিন্তু খুবই কাছে। সামনেই যে জায়গাটা দেখা যাচ্ছে সবুজ সবুজ, ওই জায়গাটায় কিন্তু হচ্ছে পাকিস্তান, এবং ওখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বাংকার রয়েছে। আগে ওখানে একটা পাকিস্তানের গ্রাম ছিল, এখন সে গ্রামের লোকজন ওখানে থাকে না, এখন লোকজন দূরে থাকে। আর ওখানে একটা দরগাও রয়েছে, এবং ওই জায়গাটাতে কিন্তু পুরো ফ্ল্যাট, মানে এই যে বয়ে যাচ্ছে সুরু নদী আর সিংহ নদী, এই দুটো নদী
একসাথে মিলিত হয়ে বয়ে যাচ্ছে ভারত থেকে পাকিস্তানের দিকে। এই নদীর এই পারে যেমন রয়েছে, মানে বাঁ দিকে যেমন রয়েছে হচ্ছে ভারতবর্ষ, ভারতীয় সেনাবাহিনীর পোস্ট, ডান দিকে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর পোস্ট। ওই ওপরে একটা দরগাও রয়েছে, গ্রামের মানুষজন মাঝে মধ্যে কিন্তু ওই দরগায় আসে। লাদাখ এমনই একটা জায়গা যেখানে যেমন একদিকে রয়েছে ভারত চীন সীমান্ত, যখন আমরা এবারে প্যাংগংয়ে যাবো তখন দেখাবো আমাদেরকে প্যাংগংয়ের ওপারই রয়েছে হচ্ছে চায়না, ভারত চীন সীমান্ত একদিকে রয়েছে, আরেকদিকে রয়েছে হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত, মানে দুটো দেশের ঘেরাটবের মধ্যে কিন্তু রয়েছে লাদাখ। তার জন্য কিন্তু লাদাখে আসতে গেলে পারমিট লাগে, লাদাখে সব জায়গায় যাওয়া সিভিলিয়ানদের অ্যালাউ নয়, এবং পুরো লাদাখ যে রিজিয়নটা সেটা কিন্তু আর্মির ঘেরাটবে, মানে শ্রীনগরের থেকেও কিন্তু লাদাখে নিরাপত্তা আরও বেশি, এবং লাদাখ কিন্তু আরও সেন্সিটিভ জায়গা। এখানে কখন কি টেনশন শুরু হয়ে যাবে কেউ বলতে পারে না, আজ শান্ত কালকে হয়তো অশান্ত হয়ে যাবে। আর এই পাকিস্তান দেশটাকে কোনো মতে ট্রাস্ট করা যায় না, কারণ এরা যখন তখন যা খুশি করতে পারে, যে কোনো দিন যে কোনো সময় এরা যে কোনো জায়গায় ঝামেলা লাগাতে পারে। পাকিস্তানকে কোনো ট্রাস্ট করা যায় না, মানে পাকিস্তান কখনো ভারতের বন্ধু হতে পারে না। পাকিস্তানে যত না বেশি ভারত বিরোধী মানুষ আছে, তার থেকে ভারতবর্ষে বেশি ভারত বিরোধী মানুষ আছে, দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়া চেক করলে। এটা তো আমরা ওপর থেকে আপনাদেরকে ভিউ দেখালাম, ভিউ পয়েন্ট থেকে। আর নিচে যে হুন্ডারমান ভিলেজ রয়েছে, লোয়ার হুন্ডারমান ভিলেজ, যদি আপনারা চান তাহলে কিন্তু ওখানেও ঘুরে আসতে পারেন। গ্রামটা দেখে আসবেন, সুন্দর একটা গ্রাম, ভারতবর্ষের শেষ গ্রাম। সময় বেলা 11:30, আমাদের আবারও পচরা শুরু হলো। এখন আমরা যাব হচ্ছে গারকোন ভিলেজ, যেখানে আমাদের ওই অ্যাপ্রিকট যে ফেস্টিভ্যাল সেইটা হবে। এর মাঝে হয়তো আমাদের কখনো কোথাও লাঞ্চ হবে। এবারে আমরা সম্পূর্ণ একটা অন্য রাস্তা ধরলাম। এই রাস্তা যাচ্ছে বাটালিকের দিকে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বাটালিক সেক্টর, এই কথাটা শুনেছি বহুবার, তো সেই বাটালিকের দিকে এখন আমরা যাচ্ছি। হুন্ডারমান থেকে আবারও পথ চলা শুরু লে বাটালিক সড়কপথ ধরে বাটালিকের উদ্দেশ্যে। দূরত্ব নেহাত কম নয়, প্রায় 60 কিলোমিটার। পাহাড়ি পথে যে দূরত্ব অনেকটাই বেশি, সেই সঙ্গে উচ্চতা। 2021 সালের লাদাখ আর এখন লাদাখ অনেক পার্থক্য, বিশেষ করে সড়কপথ অনেকটাই উন্নত গালওয়ান কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে। লাদাখের রাস্তাঘাট সেই লেভেলের, দারুণ রাস্তা। এখান থেকে বাটালিক হচ্ছে 46 কিলোমিটার, লে 220, আর খালসি হচ্ছে 125 কিলোমিটার। চলার পথে আরও একটা বিরতি। এবার বিরতি শুধু আমার নয়, আমাদের সঙ্গে যারা রয়েছেন সবার বিরতি। এখানেও একটু টয়লেট ব্রেক, তারপরে একটু টি কফি ব্রেক। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে প্রচুর পাহাড় রয়েছে, বাস দিয়ে মাঝে মধ্যে আর্মির ভেহিকেল যাচ্ছে, ফাঁকা ফাঁকা জায়গা। রোদের যেমন তেজ রয়েছে, তেমনি কিন্তু ঠান্ডা বাতাসের স্পর্শও রয়েছে। যখন আপনারা কোনো গ্রুপ ট্যুর করছেন না, যেখানে লাঞ্চ নেই, সেখানে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা দাবিয়ে করুন। আর অবশ্যই এরকম লং জার্নি ট্রিপে যখন আপনি হিমাচল প্রদেশের স্পিতি যাচ্ছেন কিংবা লাদাখ যাচ্ছেন, এরকম জায়গাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সঙ্গে খাবার দাবার অবশ্যই রাখুন। আমরাও কিন্তু সঙ্গে খাবার দাবার রাখি, যে সব জায়গায় খাবার পাবো কিনা, সব জায়গায় খাবার মানে মনে ধরবে কিনা। ওই জন্য বাঙালির ওই মুড়ি, চানাচুর বা চিড়ে, বিস্কুট, এগুলো কিন্তু 12 মাস ভ্রমণ সঙ্গে এগুলো কিন্তু সবসময় রাখবেন। আগরতলা থেকে ওনারা এসেছেন, একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত, এখন অবধি সবকিছু ঠিকঠাক, একদম ঠিক, আর যথেষ্ট ফিট। ফেসবুকে রিলস আপলোড করতে জানে, মানে একদম সব দিক থেকে একদম আপডেট রয়েছে, সব ফিট। তোমার সঙ্গে ঘুরতে পারছি, এটা একটা সৌভাগ্য। একদম, আমার ছেলে তোমার খুব ভীষণ ও fan। আমার ভিডিও দেখে, যাক আজকে খালি কৌশিকদা করে চলেছে। ভালো লাগছে তো এখানে এসে। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। উনি যে ঘোরেন, হ্যাঁ, যা সোনা গয়না সব বিক্রি করে ঘোরেন, জিপিএফ লোন নিয়ে ঘুরে লোন নিয়ে ঘোরেন। সোনা দানা গয়না বিক্রি করে ঘোরেন, জিপিএফ লোন নিয়ে ঘোরেন, মানে এই মানুষগুলো কিন্তু সত্যি কথা বলতে বেড়াত জানি ভ্রমণ জমে যাবে। প্রিয়, এরাই কিন্তু আলটিমেট বেড়ায়। এই লাদাখে ট্যুরে আগেও হয়ে গেছে, বিক্রি করে তারপরে এসেছে। কি 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 বিক্রি করেছেন? কি করব, রেখে দিয়ে আমি পড়ি না। যা ছিল সিরিয়াসলি আমি সোনা পড়তে পছন্দ করি না। এই বিরতির মাঝে কেউ শোনালেন নিজের পুঁজিটুকু অবধি হেলায় বিক্রি করে প্রকৃতির অদৃশ্য টানে লাদাখ বেড়াতে আসার কথা। আবার কারো মুখে শুনলাম লাদাখ বেড়াতে এসে অসুস্থ হয়ে যাওয়ার কথা। সব কিছু হসপিটালে কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং হসপিটালে সেখানে কিন্তু স্যালাইন দিতে হয়েছিল। প্রথম আমাকে বললো যে হ্যাঁ, সুই দেনা পড়েগা, তো সুই তো আমাকে দিল, মানে স্যালাইন স্যালাইন, কিন্তু যে নার্স দিয়েছিল সুই, তখন তাকে বলেছিলাম যে হ্যাঁ, আপনি যে দিচ্ছেন হ্যাঁ। ব্যথা লাগবে না তো? নীল কারণ এখন দেখলাম নীল অনেক হয়ে কিছু আছে। নিয়ে চলে এসেছিল। হ্যাঁ। হ্যাঁ, তুমি তখন এত সুন্দরভাবে একটুখানি হাত ফাত গুলিয়ে কি করলো বুঝতে পারলাম না, কোনো ব্যথাই লাগলো না, কিভাবে যে হয়ে গেল। এবং আপনিও সুস্থ হয়ে গেলেন। দুর্দান্ত পরিষেবা, এবং একদম। একদম ফিট। আর বেড়াতে আসাটা বড় কথা নয়, এখানে এসে যে সাপোর্ট দরকার, মেডিকেল সাপোর্ট, কারণ এখানে আমাদের টিমে কিন্তু অনেক সিনিয়র সিটিজেন এসেছেন। এবার কারো যদি একটা প্রবলেম হয়ে যায়, আমি তো তাকে এখানে ফেলে চলে যেতে পারবো না, তাকে সাপোর্ট দিতে হবে। যদি সেই সাপোর্টটা দিতে না পারি, তাহলে কী লাভ হচ্ছে আমার গ্রুপ ট্যুর করে, বা কী লাভ এতগুলো লোককে নিয়ে এসে? এটা কার ভরসা এসছে? আমার ভরসা এসছে, দেবাশিসদার ভরসা এসছে। কাজেই এই সাপোর্ট কিন্তু দিতে হবে যখন আমরা কোনো ট্রিপ অর্গানাইজ করছি। লাদাখ এমনিতেই দুর্গম জায়গা, দূর দূর পর্যন্ত জনমানব
কিংবা দোকানপাটের দেখা প্রায় নেই বললেই চলে। যদিও বা দু একটা দোকানের দেখা মেলে, তাতে আমাদের প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই পাওয়া যায়। এইরকম একটা বিস্কুট যার দাম রয়েছে 50 টাকা, আর এখানে দেখুন ডিম টিম সব পাওয়া যাচ্ছে। মানে এইরকম অল্টিটিউডে এসেও কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। ছোটোখাটো দোকানও রয়েছে এখানে। ওইদিকে কুরকুরে রয়েছে, কুরকুরে তো সমস্ত প্যাকেটগুলো মনে হচ্ছে ফেটে যাবে ফটাস করে। চিপস রয়েছে, হ্যাঁ যেগুলো আমাদের দরকার হয়। এদিকে বিস্কুট রয়েছে, বাদাম রয়েছে, টুকটাক যা যা দরকার মোটামুটি চলার পথে সব কিছুই রয়েছে। নিচে শুভ। চা পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু। এই যাত্রাপথের অন্যতম আকর্ষণ হাম্বুটিংলা, লাদাখ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এবং মনোরম পার্বত্য গিরিপথ। কার্গিল থেকে বাটালিক যাওয়ার পথে এটি অন্যতম প্রধান আকর্ষণ। হাম্বুটিংলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,380 ফুট উচ্চতায় অবস্থিত। হাম্বুটিংলা গিরিপথ বাটালিক সেক্টরের প্রবেশপথের কাজ করে। কার্গিল যুদ্ধের সময় রণকৌশলগতভাবে এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম। পাঁচটি অতিক্রম করার সময় সিন্ধু নদের উপত্যকা এবং চারপাশে তুষারাবৃত হিমালয় এবং কারাকোরাম পর্বতশ্রেণীর এক বিস্তীর্ণ এবং প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখানকার আঁকাবাঁকা রাস্তা কিংবা হেয়ারপিন বেন্ডস পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করে। শীতকালে ভারী তুষারপাতের কারণে এই গিরিপথটি সাময়িকভাবে বন্ধ থাকে। এই যাত্রাপথে উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে বায়ুর চাপ কম, তাই পর্যাপ্ত পরিমাণে জলপান কিংবা শরীরকে মানিয়ে নেওয়া অর্থাৎ অ্যাক্লাইমেটাইজেশন এই যাত্রাপথে অত্যন্ত জরুরি। আর এখান থেকে বাটালিক হচ্ছে আর মাত্র 23 কিলোমিটার। হাম্বুটিংলা পাসের পরে দেখা পেলাম লাদাখের কার্গিল জেলার অত্যন্ত সুন্দর এবং শান্ত একটা পাহাড়ি গ্রামের, যার নাম সিলমো, যেটি সিন্ধু নদ উপত্যকার খুব কাছেই অবস্থিত অত্যন্ত সবুজ গ্রাম, যা লাদাখের রুক্ষ ধূসর পাহাড়ের মাঝে এক টুকরো মরুদ্যানের মতো দেখায়। এখানকার পাথুরে পাহাড় এবং তার নিচে ছোট ছোট ক্ষেত এবং পপলার গাছের সারি এক চমৎকার দৃশ্য তৈরি করে। এই গ্রামটি মূলত আর্য জনগোষ্ঠীর মানুষের আবাসস্থল। এরা কৃষিকাজের উপরে নির্ভরশীল। সিলমো এবং তার আশেপাশের গ্রামগুলি তাদের সুস্বাদু অ্যাপ্রিকট বা খুবানির জন্য বিখ্যাত। বসন্তকালে যখন এই গাছে ফুল ফোটে, তখন পুরো গ্রাম সাদা আর গোলাপি রঙে ভরে যায়। এখানে সাদাও আছে, এখানে পিঙ্কও আছে, দুরকম মিলেমিশে আছে। আর সাদা, পিঙ্ক আর সেই সাথে এই যে গাছগুলো সবুজ গাছ, এই তিনটে রঙের যে কম্বিনেশন, আর একটা এরকম পাহাড়ি ঝর্ণা বয়ে আছে তার কুলকুল শব্দ, সব মিলিয়ে ফাটাফাটি। আমাদের এই ম্যাডাম আজকে পুরো এই ফুলের মতোই আজকে ড্রেস পরে এসছে। ঠিক আছে, ফুলের মতোই আজকে ড্রেস পরে এসছে। স্কার্ট তো এটা স্কার্ট পরেছে, আর উপরে এটা কি বলে টপ পরেছে, একদম যেরকম ফুলের কালারটা। ফুল দেখান, এই দেখুন ফুলের কালার আর ম্যাডামের ড্রেসের কালার একই রকম। তো ম্যাডাম কোথাও ফুল পাইনি বলে ম্যাডামের একটু মন খারাপ ছিল, কিন্তু এখানে আসার পর ম্যাডাম মন ভরে আর কি একদম আমি খুব খুশি এবার। ছবি তুলে নিয়েছে, বাস এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। একদম পুরুলিয়ায় যেমন থাকে পলাশ ফুল, তেমনি লাদাখে এসে এই সময়টা থাকে হচ্ছে অ্যাপ্রিকট ফুল। তো অ্যাপ্রিকট ফুল কিন্তু রাস্তার আশেপাশে যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন বহু এরকম গাছ রয়েছে, বহু বাড়ির সাথে রয়েছে, এমনি খোলা জায়গাতে রয়েছে, যেখানে কিন্তু এরকম অ্যাপ্রিকট ফুল রয়েছে। আর এই অ্যাপ্রিকট ফুলের যে রং, এটা যে গোলাপি এবং হচ্ছে সাদা, হালকা একটা গোলাপির ফ্লেভার রয়েছে। তো এইভাবেই কিন্তু থরে থরে সব অ্যাপ্রিকটের ফুল এর গাছ রয়েছে, যেখানে এসে সবাই ছবি তুলে, যেগুলো দেখানোর জন্য কিন্তু সবাই এপ্রিল মাসে এই অ্যাপ্রিকট ফেস্টিভ্যালে লাদাখ আসে। এই ফুল যখন পড়ে যাবে, তখন এই যে এই ফলগুলো রয়েছে, এটা আস্তে আস্তে সবুজ হবে। অগাস্ট মাসে কিন্তু সবুজ থেকে এই ফল হয়ে যাবে লাল, তখন কিন্তু এই অ্যাপ্রিকট ফল খাওয়া যাবে। এই যে অ্যাপ্রিকট যে ফুল, এখানে কিন্তু কাঁটা আছে, বিরাট শক্ত শক্ত কাঁটা। এই কাঁটা যদি হাতে ঢোকে তাহলে কিন্তু চাপ আছে। এই যাত্রাপথের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছিল টিম ট্রাভেল উইথ কৌশিক, যেখানে বয়স ছিল একটা সংখ্যা মাত্র, কিন্তু উত্তেজনা ছিল আকাশচুম্বী। কার্গিল থেকে আমরা 61 কিলোমিটার চলে এসেছি। এই জায়গার নাম হচ্ছে বাটালিক, আর এখান থেকে লে হচ্ছে 121 কিলোমিটার। আর গার্গন মানে যে ভিলেজে আমরা যাবো, ওটা হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। তো এই পেছনে রয়েছে হচ্ছে বাটালিক পোস্ট, রিমোট জায়গা, ছোটো ছোটো সব রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার লিমিটেড। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। বাটালিক থেকে গার্গন গ্রাম আরও খানিকটা দূরে। এই চত্বরের রাস্তার পাশে ছোটোখাটো রেস্টুরেন্ট কিংবা খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে, কিন্তু সেগুলোর ক্যাপাসিটি অনেকটাই কম, যেখানে 20টা লোকেরও বসে খাওয়া দাওয়া করার উপায় নেই। সুতরাং এখানে আমাদের টিমের সবাইকে যে যার মতো বিভিন্ন রেস্তোরাঁতে মধ্যাহ্নভোজন পর্ব শেষ করতে হলো।
এনভায়রনমেন্টটা দেখে নিন। হ্যাঁ, আপনারা যারা আসবেন তারা কিন্তু সব কিছু বুঝে শুনেই আসবেন। মানে আমাদের সব রকম পরিস্থিতির সাথেই আর কি মানিয়ে নিতে হবে। আমরা যেমন 3 স্টার হোটেলে থাকবো, আমরা যেমন 4 স্টার হোটেলে থাকবো, তেমনি কিন্তু আমরা এরকম জায়গাতেও খাবো যেখানে হয়তো হ্যাঁ ম্যাগি খেতে হবে, এইরকম বাটিতে ম্যাগি খেতে হবে। সবকিছু মানিয়ে নিতে হবে। একদম। আর আমরা মোটামুটি সবাই জেনে এসেছি যে আমরা কিরকম জায়গায় যাচ্ছি, সেখানে কিরকম কি পরিস্থিতি হতে পারে। আমরা 90% জায়গাতেই ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট, 10% জায়গা আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। 3:02 আবারও শুরু হলো আমাদের পথ চলা। এবারে আমাদের গন্তব্য লাদাখের আর্যগ্রাম, বা যেখানে রয়েছে অ্যাপ্রিকট ফুল, যাকে ঘিরে প্রত্যেক বছর লাদাখে অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল হয়। আর্যগ্রাম এবং অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু প্রাথমিক বিষয় শেয়ার করি, একটু মন দিয়ে শুনবেন যারা লাদাখ প্ল্যান করছেন পরবর্তী অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল 2027 সালে। লাদাখের এই অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল বা স্থানীয় ভাষায় চুলি মেন্ডক এই অঞ্চলে বসন্ত উদযাপনের এক বর্ণিল উৎসব। শীতের শেষে যখন লাদাখের এই উপত্যকাগুলিতে অ্যাপ্রিকট বা খুবানি গাছে ফুল ফুটতে শুরু করে, তখনই এই অ্যাপ্রিকট উৎসব পালন করা হয়। সাধারণত প্রত্যেক বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময় 14 থেকে 22 এপ্রিল এই উৎসব পালিত হয়। শীতের রুক্ষতা কাটিয়ে অ্যাপ্রিকট গাছের সাদা এবং গোলাপি ফুলের সমারোহ ঘটে, তখনই এই উৎসব শুরু হয়। লাদাখের এই অ্যাপ্রিকট ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত রয়েছে আর্যগ্রাম বা আরিয়ান ভিলেজ। লে এবং কার্গিল জেলায় সিন্ধু নদের উপত্যকায় অবস্থিত কয়েকটি গ্রাম মিলে তৈরি হয়েছে এই আর্যগ্রাম বা আরিয়ান ভিলেজ। এই গ্রামগুলির মধ্যে রয়েছে ডাহো, হনু, বিয়ামা এবং ডারচিক, যার মধ্যে গারকন একটি গ্রাম যা সিন্ধু নদীর পাশেই অবস্থিত। তুলনামূলকভাবে কম উচ্চতায় অবস্থান হওয়ার কারণে এইসব অঞ্চলের আবহাওয়া লাদাখের অন্যান্য জায়গার থেকে কিছুটা মনোরম এবং চাষবাসের জন্য উপযোগী। আর গ্রামের বৈশিষ্ট্য তখনই ধরা পড়ে যখন গাছপালার দেখা মেলে। এই গাছপালা সবুজ মানে এখানে একটা গ্রাম রয়েছে। বাড়িঘর, ছোটোখাটো দোকানপাট, পাশ দিয়ে বয়ে চলা নীল নদী, এত সুন্দর জায়গাটা না, জাস্ট দেখুন। বলেছি না যে লাদাখের রাস্তা এত সুন্দর, লাদাখের প্রকৃতি এত সুন্দর যে আলাদা করে কোনো জায়গাকে চেনানোর দরকার নেই, রাস্তা দেখেই মন ভরে যায়। এত রোদের মধ্যেও কত সুন্দর ছায়া, তার মধ্যে চলেছি আমরা ছায়া ঘেরা পথ ধরে। সিন্ধু নদ বা ইন্দাস নদীর পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে দারচিক ভিলেজ হয়ে গারকনের দিকে, আর এই রাস্তা ধরেই সোজা চলে গেলে খালসি হয়ে লে পৌঁছানো যায়। আর এই প্ল্যান করে এগোলে কার্গিলে একটা রাত কম থেকেও লাদাখ ট্রিপ খুব ভালোভাবেই কমপ্লিট করা যায়। এখানে কোথাও কোথাও আবার পাহাড়ের ওপর থেকে জল পড়ছে। আমরা গারকন পৌঁছে গেছি। গারকন হচ্ছে 0 কিলোমিটার। এই হচ্ছে ইন্দাস নদী। নদীর ওখানে কিছু টেন্টও রয়েছে, মানে ওখানেও গেস্টও থাকে। জায়গাটা কি সুন্দর, শুধু দেখুন একবার, অদ্ভুত সুন্দর জায়গা। ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে হয়তো হেঁটে পারাপার করা যায়। আর এটাই কিন্তু নদীর জলের কালার। গারকন ভিলেজের পরিবেশকে লে বা কার্গিলের সঙ্গে তুলনা করলে চলে না। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, আর সেই গ্রামে কিছু হোমস্টে রয়েছে। থাকার ব্যবস্থা বলতে এই, আর সঙ্গে রয়েছে ফোনের নেটওয়ার্ক। এইখানে কিছু হোমস্টে আছে, মাঝে মধ্যে রাস্তার মধ্যে কিছু হোমস্টের বিজ্ঞাপন দেওয়া আছে। আশেপাশে কিছু হোমস্টেও রয়েছে, মানে এখানকার লোকের বাড়ি তারাই আর কি হোমস্টে তৈরি করে দিয়েছে। 3:32 আমরা এসে পৌঁছালাম গারকন ভিলেজে। প্রচণ্ড রোদ না, রোদ নেওয়া যাচ্ছে না, অতিরিক্ত রোদ। এই গ্রামের যে প্রধান বা স্থানীয়দের কথায় রাজা, তারই বাড়িতে আয়োজন করা হয়েছিল এই অ্যাপ্রিকট ফেস্টিভ্যালের। এই আয়োজনটা আলাদা করেই করা হয়েছিল আমাদের টিমের জন্য। গ্রামের যে রাজা, তার একটা বাড়ি, আর এখানে রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামটা বড় করে দেখাবে। আপাতত আমরা প্রোগ্রামটা দেখি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসার পর একটা এই রকম জায়গা রয়েছে, যেখানে সবার বসার আর কি ব্যবস্থা রয়েছে, আর সেই সাথে কালচারাল প্রোগ্রাম। গারকন গ্রাম এবং তার পার্শ্ববর্তী আর্য উপত্যকার গ্রামগুলোতে এই অ্যাপ্রিকট বা খুবানি উৎসব অত্যন্ত বর্ণিল অনুষ্ঠান। এপ্রিল মাসে এই অ্যাপ্রিকট গাছগুলো যখন ফুলে ভরে ওঠে, তখনই এই উৎসবের আয়োজন করা হয়। গারকন গ্রামের বাসিন্দারা ব্রোকপা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই উৎসবের সময় তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং ফুলে শিরস্ত্রাণ পরে উৎসবে যোগ দেন। গ্রামের পুরুষ এবং মহিলারা দলবদ্ধভাবে তাদের নিজস্ব লোকসঙ্গীত এবং নাচের মাধ্যমে আনন্দ উদযাপন করেন। এই নাচগুলি সাধারণত এই অঞ্চলের প্রাচীন ইতিহাস এবং কৃষিকাজকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই উৎসবে তাজা অ্যাপ্রিকট, শুকনো অ্যাপ্রিকট, অ্যাপ্রিকটের তেল
এবং জুস বিক্রি করা হয়। পর্যটকদের কাছে এই অনুষ্ঠান স্থানীয় কৃষিপণ্যের স্বাদ নেওয়া তো বটেই, একই সঙ্গে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক প্রাচীন সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়ার দারুণ সুযোগ। মানে ফটো উঠলো এই যে এই হচ্ছে অ্যাপ্রিকট ফল, ফুল থেকে ফল হয়ে গেছে। দর্শকদের মধ্যে আনন্দ কিংবা উৎসাহের অভাব ছিল না, কিন্তু সবকিছুর মধ্যেও একটা জিনিস ছিল না, সেটা হলো অ্যাপ্রিকট ফুল। কালচারাল প্রোগ্রাম দেখে সবার মন খুশি, কিন্তু সবার মনের গভীর সমুদ্রে মানে মন সমুদ্রে ঝাঁপ দিয়ে আমি এটুকু বুঝতে পেরেছি, ফুল দেখতে না পেয়ে সবাই একটু মনে মনে দুঃখী, যার কয়েকদিন আগে আসলেই ভালো হতো, কিন্তু দিন 15 আগে আসলেও হয়তো অল্প ফুল পাওয়া যেত। আর সেই সাথে আরেকটা কথা বলবো, আমাকে ওই ফেসবুকে দুজন কমেন্টস করছিলেন যে আপনারা কেন এই গ্রামে রাখেননি গেস্টদেরকে, অনেকেই তো রাখে। তো দেখুন, এই গ্রামে কিন্তু বড় কোনো হোটেল নেই, এই গ্রামে যা রয়েছে হোমস্টে। এবার আমাদের 40 জন গেস্ট, এবার এই হোমস্টেতে কিছু মানুষজন, ওই হোমস্টেতে কিছু মানুষজন, সবাই কিন্তু স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাছাড়া একটা 3 স্টার হোটেলে যে পরিমাণে ফেসিলিটি রয়েছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, এই ঠান্ডার মধ্যে তাদের যেমন গরম জল, হিটার, একটু ভালো বিছানাপত্রগুলো মানুষের লাগে, কিন্তু হোমস্টের যে অ্যাকোমোডেশন সিস্টেম বা পরিবেশ, সেটা কিন্তু কখনো ওই হোটেলের মতো হবে না। তার জন্য কিন্তু আমাদের সমস্ত ব্যবস্থা ওই হোটেলেই করা হয়েছিল। আর এমনিতেও এখন গরম লাগছে, বেলা হয়ে গেছে, এরপরে যখন সন্ধ্যা হয়ে যাবে না, তখন সেই লেভেলে ঠান্ডা লাগবে। এবার কোথাও হয়তো রুম হিটার নেই, কোথাও হয়তো ইলেকট্রিক কেবল কাজ করছে না, এরকম অনেক রকম সমস্যা হতে পারে। তো তার জন্য কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামে অ্যাকোমোডেশন বা নাইট স্টের জন্য কিন্তু কার্গিলের ওই হোটেলটাকে বেছে নিয়েছিলাম। আমি পুরো প্রোগ্রামটাই আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে গাইড করে দিচ্ছি। আপনারা গ্রুপ ট্যুরে আসুন, আপনারা কোনো এজেন্সির সাথে কাস্টমাইজ ট্রিপ করে আসুন, আপনারা নিজেরা আসুন, বাট আমি এটুকুই চাইবো সবসময় যে আপনাদের ট্রিপ যেন ঠিকঠাক হয় এবং আমার এই গাইডেন্স যেন আপনাদের ট্রিপে কাজে লাগে। আরও একটা বিষয় বলি যে ইন্টারনেট, এই গ্রামে কিন্তু ইন্টারনেট পরিষেবা রয়েছে, ইলেকট্রিকও রয়েছে, ইন্টারনেটও রয়েছে। আর যারা বয়স্ক মানুষ রয়েছেন, মানে আমার দর্শক এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কৌশিক, এখানে যে আমরা এসে পৌঁছাবো, তাই এখানে অক্সিজেন স্যাচুরেশন কীরকম থাকবে? আমার কিন্তু এখন 99 হচ্ছে। এই যে আমরা এত ট্রিপ করছি, এত ঘুরছি 4 দিন ধরে লাদাখে, আমার কিন্তু কোথাও কোনো জায়গায় গিয়ে এখনও অক্সিজেনের সমস্যা হয়নি। মনে হচ্ছে নর্মাল, যেন আমরা সিকিমে ঘুরতে এসেছি বা যেন আমরা হিমাচলে ঘুরতে এসেছি, এরকম কিছু ফিল হচ্ছে। অক্সিজেন প্রবলেম কিন্তু এখনও কোথাও আমাদের হয়নি। আরও খানিকটা সময় কাটিয়েছিলাম এই গারকুন গ্রামে। তারই মাঝে চুপিসারে গল্প করেছিলাম খরস্রোতা সিন্ধুর সাথে। সিন্ধু নদ ভারতীয় উপমহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নদী তথা এশিয়ার অন্যতম দীর্ঘ নদী। সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বত থেকে উৎপন্ন হয়ে এটি ভারতের লাদাখ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের গিলগিট বালতিস্তান হয়ে করাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধু পাকিস্তানের দীর্ঘতম নদী এবং দেশটির অর্থনীতির, বিশেষ করে কৃষিকাজের মেরুদণ্ডও বটে। সিন্ধু নদের প্রধান 5টি উপনদী হল শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। আর ইতিহাসের পাতায় বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যা এই নদীর অববাহিকাতেই গড়ে উঠেছিল। মনে করা হয় এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা থেকেই ইন্ডিয়া বা হিন্দুস্তান নামের উৎপত্তি হয়েছে। গারকুন গ্রামের গল্পের সমাপ্তির পর আবারও যখন কার্গিলের পথে রওনা দিয়েছি, ততক্ষণে বিকেল প্রায় ফুরিয়ে এসেছে। পাহাড়ের এক ফাঁকে সূর্য অস্ত যাওয়ার পথ প্রশস্ত করছে। ঠান্ডার নিম্নগামী পারদ দুপুরে রোদের তীব্র দহনকেও ছাড়িয়ে গিয়েছে। মনে মনে ভাবছি, আজ কত কিছু দেখা হলো, জানা হলো। ভারত পাকিস্তান সীমান্তের গ্রাম, সিন্ধু নদ, সিন্ধু সভ্যতার তীরে প্রাচীন গ্রাম, সব কিছু লিখে রাখতে হবে ডায়েরির পাতায়। আবারও যখন 2027 সালে লাদাখে আসব, তখন এই গল্পগুলোই ফিরবে সবার মুখে মুখে। শুধু বদলে যাবে আমার টিমের মেম্বাররা। আজকে হোটেলে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছে। এটা হচ্ছে কার্গিল মার্কেট। সকালবেলা এখান দিয়ে গিয়েছিলাম, দেখাচ্ছিলাম কত জমজমাট, সন্ধ্যাবেলা তো জমজমাট। তো এখানে কিন্তু যেমন বাস স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই আছি। ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড বরাবর রাস্তার পাশে প্রচুর ফল আর সবজির দোকান রয়েছে। এটাকে বলা হয় এখানে সবজি মান্ডি। তো এখানে দাঁড়িয়ে কিনলাম হচ্ছে সবজি। কী কিনলাম দেখাই আপনাদেরকে। এখানে তরমুজ হচ্ছে 60 টাকা কিলো, যেটা আমাদের ওখানে 20 টাকা, এখানে 60 টাকা। আমি নিলাম হচ্ছে মটরশুঁটি নিলে হচ্ছে 120 টাকা কিলো। গাজর 60 টাকা কিলো, 60 রুপিস কিলো। আর এই যে কলা ঝুলছে, কলা, এই কলা হচ্ছে 140 টাকা ডজন। ওখানে রয়েছে আমরুত মানে পেয়ারা, পেয়ারা হচ্ছে 150 টাকা কিলো। আর এইসব জায়গায় এসে না নিজের শরীরে এনার্জিকে বা শরীরের যে মানে না শরীর ডিহাইড্রেট হয়ে যায়, শরীরকে ঠিকঠাক রাখতে হবে, শরীরের নিউট্রিশন ঠিক রাখতে হবে, তার জন্য কিন্তু এরকম খাবার দাবার খেতেই হবে। বহরমপুরে শাকসবজির দাম দিয়ে, বহরমপুরে আমার মানে এক্সপেন্স দিয়ে আমি কখনো লাদাখ কিংবা কাশ্মীরের এক্সপেন্সকে তুলনা করতে পারবো না। সব জায়গা, বিশেষ করে যেগুলো হিলি এরিয়া, পাহাড়ি জায়গা না, যত উচ্চতা বাড়বে তত কিন্তু
ঠান্ডা বাড়বে, অক্সিজেন কমবে, জিনিসপত্রের দামও বাড়বে। লেতে আরও বেশি খরচা। ভেন্ডি হচ্ছে 100 টাকা কিলো, সরু সরু বেগুন 60 টাকা কিলো। যেখান থেকে তাড়াতাড়ি পালাই, নাহলে আর মাথায় উঠবে, তোমার টুপি পরে ঘুরতে হবে কাল থেকে। ফিরে গেছি হোটেলে, এখানে চলছে আমার চিতা, বনফায়ার আয়োজন করা হয়ে গেছে, চারিদিকে চেয়ার ফেয়ার সাজানো হয়ে গেছে। একটু পরে গেস্টরা চলে এসছে, একটু পরে তারা আর কি নামবে, নেমে এখানে গান হবে, ডিস্কো দিবানি। আর আমি আপনাদেরকে দেখাবো এখন কি ডিনার রয়েছে। দেখি, আমি একদম ওপরে উঠবো, ওপরে মানে একদম ওপরে নয়, ওপরে মানে আমার রুমে যাবো, দিয়ে একটু কাজে ফাজে বসবো। প্রথমেই রয়েছে সালাদ, আজকে রয়েছে জিরা রাইস, ব্ল্যাক ডাল তড়কা, চিলি পনির, কড়াই পকোড়া, পেঁয়াজি টাইপের দেখতে লাগছে। এখানে নান রুটি এখনো আসেনি, সেবি ক্ষীর মানে সিমুইয়ের ক্ষীর। এইদিকে রয়েছে ফিশ কারি। থোড়া উঠাকে দিখাই না কোন সা ফিশ है, थोड़ा मैं भी देख लूं। अच्छा, ये कौन सी फिश है? फिश लोकल है सर। লোকাল ফিশ है বাস। আমি জিজ্ঞেস করলাম এটা কী মাছ, বললো যে এটা মলি ফিশ। মলি হচ্ছে এখানকার মাছ, কিন্তু এই মাছে কোনো কাঁটা হয় না। এই মাছের কিন্তু আলাদা টেস্ট আছে। আর এই মাছটা নান দিয়ে খাবেন কিংবা ভাত দিয়ে খাবেন, দুটোই কিন্তু দারুণ লাগবে। আর স্মেলটা খুব সুন্দর। আমি রুমে যাব, তার আগে একটু স্যুপ খেয়ে নেবো, স্যুপ খেয়ে তারপর রুমে যাবো। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। চলে যেতে হবে। আর কার্গিল হোটেলে এখন রাত 10:21। এখনও নিচে সবাই আর কি, যারা ইয়ং জেনারেশন, তারা ফাগুনের মোহনায় পুরো একদম ভাসছে এই ঠান্ডায়। মানে ফাগুনেরও মোহনা এই ঠান্ডায়। আমাকে ডাকছিল, কৌশিকদা আসো আসো, নাচ করতে হবে। বললাম ক্ষমা দিন, আমি তো খাওয়া দাওয়া করে এসেছি। শুভ অবশ্য রুমে খেলো, খাওয়া নিয়ে এসেছিলো, এখানে খাবার দিয়ে গেছিলো। তারপর এখানে বসে দেখুন লাদাখের পার্ট 2 এডিট করছি, যেটা হয়তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন বা দেখবেন। রাত পেরিয়ে এলো পরের দিনের সকাল, 23 এপ্রিল 2026। পশ্চিমবাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। আমি কিন্তু ভোট দিতে এবারে পারিনি, কোনোবারই পারি না, এবারও পারিনি। এই দিনটা আমরা রেখেছিলাম কার্গিল থেকে লে ফিরে আসার দিন হিসাবে। ফিরে আসার পথে কভার করেছিলাম এই যাত্রাপথে গুরুদ্বারা পাথর সাহিব। লে থেকে যখন আপনারা কার্গিলের দিকে যাচ্ছেন, এই যাত্রাপথে আপনাদের প্রথম যে দ্রষ্টব্য হবে সাইড সিনে, সেটা হচ্ছে পাথর সাহিব গুরুদ্বারা। এখানে লঙ্গরও দেওয়া হয়, তো যারা লঙ্গর খেতে চান তারা এখানে লঙ্গর খেতে পারেন। নুব্রা ভ্যালির অল্টিটিউড হচ্ছে 10,000, অনেকটা নিচে। প্যাংগং যখন যাবো তখন অল্টিটিউড হবে 14,000, সোমরিরি হচ্ছে 14,000, চাংলা পাস হচ্ছে 17,590, আর খারদুংলা হচ্ছে 18,380। খারদুংলাই সবচাইতে হায়েস্ট অল্টিটিউডে। লে শহরে পৌঁছে হোটেলে চেক ইন করার পর ডিনার, কারণ পরের দিন থেকে লাদাখ ট্যুরে আমাদের আসল পরীক্ষা শুরু। যে যাত্রাপথে ছিল খারদুংলা, সিয়াচেন, প্যাংগং, তুর্তুক, নুব্রা কিংবা হানলের মতো এক একটা পাহাড়ি পথের চ্যালেঞ্জ। আর সেটা কতটা, সেই অভিজ্ঞতা নিয়ে ফিরব লাদাখের পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই থাক।